আমি সকালে আরাম করে শুয়ে আছি, কিন্তু আমার ঘুমটা কিছু ভালো মানুষের সহ্য হলো না। সকালে আমার বোন দিয়া মাইকিং করতে লাগলো। এ ভাইয়া উঠ, তাড়াতাড়ি উঠ। আজকে আনু আন্টিরা সবাই বিদেশ থেকে আসবে। আন্টি যাবি না? দূর, সকালে বিরক্ত করিস না। আমি এখন উঠতে পারবো না, যা তো আমার সামনে থেকে। পারলে তুই গিয়ে নিয়ে আয়। তুই যাবি না তাই তো? হ্যাঁ, যাবো না, এবার যা তো। শান্তিতে ঘুমাতে দে, যত সব। আচ্ছা ঠিক আছে, আব্বুকে গিয়ে বলছি তুই আসতে পারবি না, তোর খুব ঘুম পাচ্ছে। আব্বু তোকে ডেকে পাঠাইছে। কথাটা শোনার সাথে সাথেই এক লাফ দিয়ে উঠে পড়লো, কারণ আব্বুর কথা অমান্য করার সাহস এই আরফানের নেই। সোজা উঠে ফ্রেশ হয়ে 3 মিনিটের মধ্যেই আব্বুর সামনেই হাজির। ডেকেছেন আব্বু? যদি বিজি না থাকো তাহলে একটু এয়ারপোর্টে গিয়ে অনুদের নিয়ে আসবে। আজকে ওরা সবাই আসছে। জি জি, আমি এক্ষুনি যাচ্ছি। আরফান আর এক মুহূর্তও দেরি না করে সোজা বেরিয়ে পড়লো, কারণ আব্বুর সামনেই থাকলে ওর হাঁটু কাঁপে। সে ছোটবেলা থেকেই আরফান আব্বুর দিকে তাকাতেই ভয় পায়, আর ভয়ে আব্বুর কাছে কোনোদিন কোনো কিছু আবদারি করেনি। কিন্তু মজার বিষয় হলো, যাওয়ার আগেই সব কিছু পেয়ে যায় ও। এটা একটা সৌভাগ্য। আরফান সোজা গাড়ি করে এয়ারপোর্ট যেতে লাগলো। আজ প্রায় 13 বছর পর অনু আন্টিরা আসছে। 13 বছর আগেই আন্টিরা তাদের জীবনের মান উন্নয়ন করার লগে বিদেশ গিয়েছিল, আর সাথে নিয়ে গিয়েছিল আরফানের খেলার সাথী, ওর বাল্যকালের বেস্ট ফ্রেন্ড ঐশীকে। যাওয়ার পর একটা ঝামেলায় তাদের সাথে যোগাযোগই ছিল না, তবুও রক্তের টানে ঝামেলা দূর হয়ে আবার নতুন করে ভালোবাসার বীজ থেকে ফসল ফলেছে। আরফান জানে না ঐশী কেমন হয়েছে, তবে শুনেছে ঐশীর নাকি অনেক পরিবর্তন এসেছে। আর আসবেই না বা কেন? যাওয়ার সাথে সময়ের পরিবর্তনের সাথেই নিজেকে মানিয়ে নিতে গিয়ে নিজেকেই পরিবর্তন করেই ফেলতে হয়। তবে ছোটোবেলাতেই আরফান আর ঐশী দুই দেহ এক সত্তা ছিল, আর এখন 13টা বছর কথা হয় না, দেখাও হয় না। যাকে ওদের তো রিসিভ করে বাসায় নিয়ে যাক। আর আব্বু ওকেই পাঠালো। বাসায় তো সবাই আছে, আরফানদের জয়েন্ট ফ্যামিলি। মা বাবা দাদা দাদি কাকু কাকিমা চাচাতো বোন নিজের বোন, সবাইকে নিয়ে একটা সুখী পরিবার। আর আগে ছিল আরফানের অনু আন্টি, জামাইবাবু আর ঐশী, কিন্তু তারা তো চলেই যায়, আবার আসছে। আরফান এয়ারপোর্টে পৌঁছে গেছে, দেখে আব্বু ফোন দিচ্ছে। হ্যাঁ আব্বু। পৌঁছে গিয়েছিস বাবু? হ্যাঁ, পৌঁছে গেছি, এখনই নামলাম। শোনো, একটা সমস্যার জন্য তোমার অনু আন্টি আর আঙ্কেল আসতে পারছে না। আচ্ছা, তাহলে আমি বাসায় আসছি। সম্পূর্ণ কথাটা শোনো। জি বলুন। কিন্তু ঐশী আসছে, 12টার সময় পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু। কি হয়েছে বাবু? আসলে আব্বু, আমি তো ঐশীকে চিনতে পারবো না, তো কিসে কি মানে কিভাবে বুঝবো? দিয়া তোমার ছবি ঐশীর কাছে দিয়েছে, আর ঐশীর ফটো তোমার কাছে ইমেল করেছে, দেখে নাও। আচ্ছা। আরফান ডাটা অন করতেই ফোনটা সুইসাইড করছে। চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ধুর, এখন কি হবে? আরফান চুপচাপ বসে বসে আঙ্গুল চুষতে লাগলো। কি আর করবে? আসলো আন্টিদের নিতে, কিন্তু তারা আসছেই না। এখন ঐশীকে কোথায় খুঁজবে সে? 12টা বেজে গেছে, তার মানে ঐশী পৌঁছে গেছে। ও যদি আরফানকে চেনে তাহলে ভালো, না হলে আল্লাহ ভরসা। 5 টাকা দিয়ে একটা ললিপপ কিনে বসে বসে চুষতেছে আরফান। তখন পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, এই ছেলে তোমাকে কি পাঠিয়েছে অনুমিতাকে রিসিভ করতে? জি মেম সাহেব, তার মানে এই হলো ঐশী। বাবারে বাবা, এ তো ডানাকাটা পরি, একদম ফিদা হয়ে যাওয়ার মতো। পোশাকটা আধুনিক, তবে শালীনতা বজায় রেখে পড়েছে। হোকগে, আমার মারিয়াও সুন্দর। চলো, আর এই ব্যাগগুলো গাড়িতে তোলো। ঐশীর কথা শুনি আরফান মনে মনে বলে, আরে এগুলো তো ওই তুলতে পারতো, কিন্তু আমায় দিয়ে তুলিয়ে নিল। আর নেবেই তো, তারা এখন বড় লোক, আর বিদেশ থেকে আসছে মেম সাহেব। আরফান কথাগুলো মনে মনে ভেবে ঐশীর দিকে তাকিয়েছিল। তখনই ঐশী বলেই, এই, আমাকে তুমি চিনতে পারবে না? আমি চলে আসার পর তুমি এই বাড়িতে কাজ করো। তা কয় বছর ধরে কাজ করছি আঙ্কেলের বাসায়। ঐশীর কথায় আরফান আকাশ থেকে পড়ার অবস্থা হলো। সে বিড়বিড় করে বলে, কি? আমি কাজের লোক? আমি ওই বাসায় কাজ করি, বুঝেছি। হারামি দিয়াটা এটা বলেছে যে আমি ওই বাসায় কাজ করি। দিয়ার ব্যবস্থা বাসায় গিয়ে নেব। আচ্ছা, ঐশী তো এখন মেম সাহেব, তো আমাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? তো তোমার মাইনে কত করে দেয় মামারা? আর মেম সাহেব,
12,000 টাকা। ও সব কাজ করো নাকি তুমি? হ মেম সাহেব। আরফানের গালে ললিপপ তখনও আছে। এই তুমিও ললিপপ খাও নাকি? আগে মাঝে মাঝে খাই আর কি। আর একজনও প্রচুর ললিপপ খায়, জানি না এখন আর খায় কি। সে যে কেমন হয়েছে। ঐশী আরফানের দিকে তাকিয়ে আছে, হয়তো ও চিনতে পারছে না, মনে করার চেষ্টা করছে। আরফান ঐশীর সাথে গল্প করতে করতেই বাসায় চলে আসলো। ঐশী আজ অনেক বছর পর আসছে। সবাই ঐশীকে স্বাগতম জানাচ্ছে। আজ 13 বছর পর আসছে। হাসি, আবেগ, কান্না সব কিছু মিলিয়ে একটা নতুন সময় আহ্বান জানানো হলো ঐশীকে। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, যাদের ঐশী দেখেইনি। 13 বছরের অনেক নতুন মুখ আসছে এই সংসারে। আরফান তো দিয়াকেই খুঁজতেছে। হারামিটা ওকে কাজের লোক বানিয়ে দিল। ওই তো শয়তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। আরফান পিছন থেকে গিয়ে দিয়ার চুলের বেনুনি টেনে ধরলো। আউচ! হারামি, আমি তোদের বাসায় কামলা দেই সেই ছোট থেকে, তাই না? তুই তো কাজের লোক। সে ছোট্টবেলায় তোকে মেলায় কুড়িয়ে পাওয়া যায়, তোকে আব্বু এনে মানুষ করে। ও মা, তাই নাকি? তা আব্বুর সাথে তুইও গিয়েছিলি নাকি? গিয়েছিলাম তো, আমি তো তোকে প্রথম থেকে দেখতে পাই। মেরে পেছনটা গরম করে দেব। তুই আমাকে আনতে গিয়েছিলি আর আমায় মেলায় কুড়িয়ে পাই। আমি কাজের লোক? দিয়া আরফানের কান টেনেতে দৌড় দিল। শয়তান একটা। আরফান কিছু বলতেই পারে না, বললেই আব্বুর সাথে দিয়া বলে দেয়। কি যন্ত্রণা! সব কিছু মুখ বুঝে সহ্য করে যায় ও। দিয়া ঐশীর ওইখানে গিয়ে ওর জিনিসপত্র গুলিয়ে নিয়ে ঐশীর রুমে নিয়ে গেল। ঐশী ওর রুমে যাওয়ার সময় এদিকে সেদিকে দেখতে লাগলো, হয়তো কাউকে খুঁজতেছে। ঐশী রুম থেকে ফ্রেশ হয়ে সবার সাথে বসে কথা বলছে। কথা যেন শেষই হচ্ছে না, কিন্তু কেউই বিদেশ থেকে আসলে তার অনেক পরিবর্তন হয়। সেদিক থেকে ঐশীর কোনো পরিবর্তনই নেই। ঐশী সবার সাথে বসে গল্প করলেও ও বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, মনে হয় কাউকে খুঁজতেছে। আরফান আর ওদের সামনে যায়নি। আরফান বারান্দায় অন্য পাশে বসে মারিয়ার সাথে চ্যাটিং করছে আর ললিপপ খাচ্ছে। তখন ঐশী আরফানের পেছনে এসে, এই ছেলে, আমার একটা হেল্প করে দেবে? বকশিস দেব। কি হেল্প বলুন? এই বাসায় ছেলে আরফানও তো শহরে গেছে, আমাকে একটু নিয়ে যাবে? কি? আমি শহরে গেছি? কে বলেছে ও শহরে গেছে? দিয়া, দিয়া? কি আর বলবো, না মানে হ্যাঁ শহরে গেছে। আমাকে নিয়ে চলো, ওরে সারপ্রাইজ দেব। আসলে না মানে চলো, আমি তোমাকে আলাদা টাকা দেব। আমি তো চিনি না। কি করবে এখন? আরফান ওর সামনে দাঁড়িয়ে আছে আর ঐশী ওকে খুঁজতেছে। তখন ছোট কাকুর ছেলে টিটু এসে বলল, আরফান ভাইয়া, বড় আম্মু তোমাকে ডাকছে। আরফান মানে? তুই যা, আমি আসছি। এই টিটু, এই ছেলেটাকে। আরফান ভাইয়া। টিটু বলে দৌড়ে চলে গেল। ঐশী আরফানের দিকে কিছুটা রেগে আর কিছুটা অন্যভাবেই তাকালো। তুই আরফান? হুম, কেন? কোনো সমস্যা বুঝি ম্যাম? তোর সেই দুষ্টামি এখনো আছে, আর এখনো ললিপপ খাস তুই? হুম, মাঝে মধ্যে। একবারও খোঁজ নিলে না তুই? কি দরকার? তাছাড়া আপনারা তো খোঁজ নেননি। তুই আমাকে আপনি বলছিস? তো আপনি বিদেশ থেকে আসছেন, অনেক শিক্ষিত আর কত সুন্দর পরিবেশের সাথে মানুষ হয়েছেন। আপনার কালচার অনেক উন্নত। দেখ, আমি যেতে চাইনি, কিন্তু এখানে থাকলে জীবনের মান উন্নয়ন করা যেত না, তাই চলে যাই। কিন্তু গেছি বলে আমি কি মেম সাহেব হয়ে যাব? আচ্ছা থাকেন, আম্মু ডাকছে, শুনে আসি, পরে কথা হবে। শোন আরফান, শোন। আরফান আর না দাঁড়িয়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, আমারে ডাকছো? শোন, ঐশী আসছে, কোনো দুষ্টুমি করবি না, ঐশী যেন কষ্ট না পায়। চিন্তা করো না, আমি কোনো কিছুই করব না। মায়ের সাথে কথা শেষ করেই আরফান রুমে আসলো। তখন মারিয়া ফোন দিল। মারিয়া বলো। কি করছো গো তুমি এখন? শুয়ে আছি, তুমি? আমি শুয়ে আছি, তোমার কথা ভাবছিলাম। কেন আমার কথা ভাবছো? ভালোবাসি তাই। দেখো, আগে থেকেই ভালো। একবার বলো না ভালোবাসো। শোনো মারিয়া, তোমাকে এর আগেও বলেছি যে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে লাইক করি। তার মানে এই না যে ভালোবাসতে হবে। সময় হোক, তোমাকে বউ বানানোর জন্য আমি আব্বুকে বলবো। আমার দ্বারা বিয়ের আগে প্রেম টেম হবে না। শুধু একবার বলো তো। বিয়ের পর এত বলবো যে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাবে। পাগলটা,
আচ্ছা তাহলে বিয়ে কবে করবে আমায়? হুম, সময় হলে আমি নিজে আব্বুকে বলে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমার বাসায়। তাহলে কারোর সাথে প্রেম করবে না তো? না রে না। ওদের কথার মাঝেই তখন হুট করে ঐশী রুমে ঢুকে পড়লো। আরফান ফোনটা কেটে দিয়ে বলে, আরে মেম সাহেব আসুন বসুন, কোনো দরকার নাকি? আরফান, তুই আমাকে আপনি বলবি না। আমি তোর মুখ থেকে আপনি ডাক শুনতে চাই না। আগে যেমনভাবে ডাকতিস ঠিক তেমনভাবেই ডাকবি। সেটা ছোটবেলায় হতো, কিন্তু এখন আমরা বড় হয়েছি। এখন তো আর ছোট্টবেলার মতো আচরণ করলে চলবে না, লোকে খারাপ বলবে। সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। ফোনে কার সাথে কথা বলছিলি? গার্লফ্রেন্ড নাকি? আরে না, আমি প্রেম করি না, ওসব আমার ভালো লাগে না। তোর জন্য একটা গিফট এনেছি। ফাও কাজে কেন অপচয় করতে গেলেন? তোকে কিছু দিলে সেটা অপচয় বলে না। চোখ বন্ধ কর। কেন? করতে বলেছি, বন্ধ কর। বেশি কথা শুনতে চাই না। না, আমি চোখ বন্ধ করতে পারবো না। প্লিজ চোখ বন্ধ কর না। আচ্ছা ঠিক আছে। আরফান চোখ বন্ধ করলো। ঐশী হাতে কিছু একটা পরিয়ে দিল। চোখ খুলে দেখে একটা সুন্দর ঘড়ি। তোর জন্য কিনছিলাম, পছন্দ হয়েছে? হুম। একটু হাসি মুখে বল। আমি এই গিফট নিতে পারবো না। কেন? জানি না, তবে আমি নেব না। বুঝতে পারছি, বহু বছর আমার হাতে পিটুনি খাস নাই। এটা যদি না নিস তাহলে আমি কিন্তু প্রচুর মার দিব। চুপ, একদম চুপ। দিয়েছি যখন নিবি, ব্যাস। আরফান ঘড়িটা খুলে টেবিলের উপরে রেখে দিল। ওর কেন যেন নিতে ইচ্ছেই করছে না। আরফান ঘড়িটা রেখে বাইরে আসলো খেতে। ঐশী ওর হাতের দিকে তাকিয়ে দেখে ঘড়িটা হাতেই নেই। বড় মামিমা দেখেন, আমি আপনার ছেলেকে একটা ঘড়ি উপহার দিলাম, তো সেটা নিল না। বলল যে আমার জিনিস নিবে না। আরফান, তাই নাকি? কেউ কিচ্ছু দিলে সেটা নিতে হয়, না নিলে সে কষ্ট পাবে। আমি নিতে পারবো না, ঘড়ি পরতে আমার ভালো লাগে না। কি? ঘড়ি নেবে না কেন? আব্বুর নেব, ঘড়িটা আমি তো নিয়েছি গোসল করে, তাই হাতে দেব। হুম। আরফান খেয়ে দিয়ে রুমে গেল। তখন ঐশী আবার আসলো। আরফান, আমার সাথে তুই ঠিকঠাক করে কথা বলছিস না কেন? কই বলছি তো। আর আপনি কষ্ট করে আসছেন, যান গিয়ে বিশ্রাম নেন। আচ্ছা, আমি কি তোর অপার? আমাকে আপনি বলছিস? এমন করে কথা বলবি না। না, আসলে আপনি বিদেশ থেকে আসছেন, আর কত শিক্ষিত। আপনি কত নামি দামি দেশ থেকে আসছেন। বারবার এক কথা। আমি এখানে গেলেও আমার মনটা এখানেই ছিল। ঐশী টেবিলে থেকে ঘড়িটা নিল, নিয়ে আরফানের হাতে সুন্দর করে পরিয়ে দিল। ঘড়িটা অনেক পছন্দ করে কিনেছি, শুধু তোর জন্য। হারিয়ে ফেলিস না, আর ঘড়িটা অবহেলা করিস না, ঠিক আছে? হুম। আচ্ছা, তুই তো অনেক দুষ্টু ছিলি। আমাকে খামচে দিতিস, আমার গায়ে পানি দিয়ে দৌড় দিতিস, বরফ ছুঁড়ে মারতিস, আর সারাক্ষণ তো জ্বালিয়ে মারতিস। আর এখন কেন ঠিকঠাক করে কথাই বলছিস না? সময় পরিবর্তনশীল, আর সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আর মানিয়ে নিতে গিয়ে হয়তো। তাই বলে তুই আমাকে ভুলে গেলি? কই ভুলেছি? ভুলিসনি, তাই না? আচ্ছা, অনেকটা পথ জার্নি করে আসছো, যাও গিয়ে বিশ্রাম নাও। আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর আমি মোটেও ক্লান্ত নই। আচ্ছা। আচ্ছা, তুই প্রেম করিস? না, আমার ওসব ভালো লাগে না। কাউকে পছন্দ হয় নাকি? কেন? আরে না, এমনি। আচ্ছা আরফান, তোর কুনুয়ে সেই দাগটা আছে? একটু আছে। খুব লেগেছিল না? আমি কিন্তু বুঝতে পারিনি তোর হাতে এইভাবে কেটে যাবে। তাহলে ওভাবে ছুরিটা ছুঁড়ে দিতাম না। তো আপনার এসব কথা এখনো মনে আছে? সারা জীবন মনে থাকবে। ভালো। এই বিকালে আমাকে একটু গ্রামটা ঘুরতে নিয়ে যাবে? দিয়ার সাথে যাইয়েন, আমি দিয়াকে বলে দেব, ওই আপনাকে নিয়ে যাবে। আরফান, আমি তোর সাথে যাব। এতদিন পরে আসছি, প্লিজ নিয়ে চল। আসলে আমার বিকালে একটা ক্লাস আছে। ইগনোর করিস। আচ্ছা, সেই বিকেল আসুক। ঐশী চলে গেল। আরফান ঐশীর সাথে ভালোভাবেই কথা বলছে না, কারণ ওর সাথে কথা বলে পুরাতন স্মৃতিগুলোও ভেসে আসবে। আর যদি আবার দূরে চলে যায়, সহ্য করতে পারবে না আরফান। তাছাড়া ঐশীরা এখন অনেক ধনী, আর শুনেছে ধনীদের কথার কামড় অনেক বিষাক্ত। আর আরফান চায় না কোনো ধনীর মায়ায় জড়িয়ে নিজেকে শেষ করতে। ওর চাই একটা সাধারণ মেয়ে, একদম সাদামাটা, তবেই মায়াবী হবে। সে আরফান বাবা মাকে অনেক ভালোবাসবে। আরফান শুয়ে আছে, তখন আব্বু ওর রুমে আসলো। ঐশীকে বিকালে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে এসো।
অনেক বছর পর আসছে তো সব কিছু অপরিচিত হয়ে গিয়েছে। আচ্ছা, জানি না সবাই কেন আমার দুর্বল পয়েন্টে আঘাত করে। আমি যেই কাজটা করব না বলি সেটা আব্বুকে বলে করিয়ে নেবে। ধুর, ভাল লাগে না। বিকেলে আরফান রুমে বসে বসে ললিপপ চুষতেছে। তখন ঐশী ওর পিছনে এসে এই চল, আমি রেডি। পেছনে ঘুরতেই কিছু একটা খেলাম ঐশীকে দেখে। মেম সাহেব শাড়ি পরেছে। ও মারে, কত সুন্দর লাগছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু আমি বেশিক্ষণ তাকালাম না। তাড়াতাড়ি ঐশীর মায়াজাল থেকে বের হয়ে আসলাম। আমি চাই না কারোর মায়ায় পড়তে। কি রে, কি হলো, চল। জি চলুন। আমি পোশাকটা পরিবর্তন করে ঐশীকে নিয়ে বেরিয়ে পড়লাম। আরফান ঐশীকে নিয়ে গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঐশী সবকিছু অবাক হয়েই দেখছে আর বারবার শুনছে কোনটা কি, এটার মানে কি, ওটার নাম কি। আরফান আর ঐশী হাঁটতে হাঁটতে ইচ্ছে মতি নদীর পাশে এসে পড়ল। ওয়াও, সেই ইছামতি নদী। কত বছর পর দেখছি নদীকে। কত স্মৃতি জড়িয়ে আছে এই নদীতে। হুম। এই তোর মনে আছে, তুই একবার বাসায় না বলে নদীতে সাঁতার কাটতে আসছিলি? মামিরা কত পিঠাইছিল, আহা কত মায়ের। এসব কথা আপনার এখনো কি মনে আছে? তোর সাথে কাটানো কোনো কথাই ভোলা যায় না। তাই বুঝি? এই সেই গাছটা যেখান থেকে তুই একটা টিয়া পাখি নিয়ে গেছিলি। মামা তোকে বকা দিলে তুই আবার এখানে রেখে গিয়েছিলি। আমার সব মনে আছে। আজব তো, আরফান যে সব কথা মনে রাখেনি, ওই সব কথাগুলো মনে রেখে রাখছে ঐশী। তা বাসায় চলুন। এই কেবল আসলাম, সন্ধ্যা নামুক তারপর যাব। বহু বছর নদীর ধারে বসে সূর্যাস্ত যাওয়া দেখি না। আর এত বছর পর আসলাম, সেই ইছামতির পাড়ে যেতে যে ইচ্ছে করছে না। আচ্ছা, বসে থাকুন। এই আমি আসছি। তাই কি তুই বিরক্ত হচ্ছিস? আরে না না, এ কি বলছেন? আমি বুঝি, আমি এসে তোকে অনেক বিরক্ত করছি। এইভাবে সাথে নিয়ে ঘুরে বেড়ানো অনেক বিরক্তিকর। আরে না, কি যে বলেন না, আমার তো বেশ লাগছে। সত্যি? হুম। তাহলে আইসক্রিম খাওয়া। না, আইসক্রিম খেলে আপনার সর্দি লাগবে। আমার আইসক্রিম খেলে সর্দি লাগে বুঝি? হ্যাঁ, লাগেই তো। তুই তাহলে এইসব কথা মনে রাখছিস কেন? দেখুন, কথাগুলো মানুষের সাথে সাথে মনের অন্তরালে চাপা পড়ে যায়। যখন সেই মানুষটা আবার চোখের সামনে চলে আসে, তখন আবার কথাগুলো স্মৃতির পাতা থেকে ভেসে আসে। আমি আইসক্রিম খাবো, প্লিজ তুই আইসক্রিম কিনে দে না। না, আইসক্রিম খেতে হবে না। এই আরফান, প্লিজ একটা আইসক্রিম কিনে দে। দেখ, আজ কত বছর পর ঐশী তোর কাছে বায়না ধরেছে, তুই রাখবি না? আরে এত সেই আবার বায়না ধরেছে, কি যে করবে আরফান। রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে রইলো, আইসক্রিম না দিলে যাবেই না। তো কি আর করার, আইসক্রিম কিনে দিতে হলো আরফানকে। আরফান ঐশীকে একটা আইসক্রিম কিনে দিল, আর আরফান একটা কিনলো। ও খাচ্ছে ওরটা আর আরফান নিজেরটা। খেতে খেতে বাসায় আসতেছে, কিন্তু ঐশীর আইসক্রিম খাওয়ার গতি অনেক বেশি। আরফান ভালোভাবে আইসক্রিমটা প্যাকেট থেকে বাইরে করতেই পারেনি, তার আগে ঐশীর খাওয়াই শেষ। ও আইসক্রিম খেয়ে আরফানের দিকেই তাকালো। আরফান 7-5 না ভেবে নিজেরটা খেতে লাগলো, কিন্তু ঐশী ইগোর পাখির মতো আরফানের আইসক্রিমটা নিয়ে নিল। ও আরফানের আইসক্রিম খেতে লাগলো। আপনি আমার আইসক্রিম খাচ্ছেন? তো না, মান আমার উচ্ছিষ্ট কথা। এই, তুই তো আর অপার কেউ না যে তোর আইসক্রিম খাওয়া যাবে না। তুই তো আরফান। আরফান ওর দিকে হাঁ করেই তাকিয়ে রইল। ঐশী এত বড় হয়ে গেছে, তবুও ওর ছেলে মানুষই গেলই না, সেই পিচ্চির মতোই আছে। ছোটবেলাতে যখন অনু আন্টি আরফানকে আর ঐশীকে আইসক্রিম কিনে দিত, ঐশী দুটা নিত আরও আরফানেরটা কেড়ে খেয়ে নিত। আরফান কিছু বললেই আব্বুর কাছে উল্টা পাল্টা নালিশ দিত। হাদারাম, কি দেখিস? কিছু না। বাসায় চল। হুম। আরফান বাসায় দিয়া আর ছোট ছেলে মেয়েদের জন্য কিছু চকলেট আর ললিপপ নিয়ে বাসায় আসলো। অনেকটা পথ হেঁটেছে, ক্লান্ত লাগছে, তাই এসেই শুয়ে পড়লো। তখন দিয়া আরফানের রুমে আসলো। এই বদের হাড্ডি, তুই আমার রুমে কি মতলবে আসছিস? ভাইয়া, আমি তো তোমার রুমেই আসলাম। তোমার কোনো কিছু লাগবে কি নাকি জানতে আসলাম? তোমার জন্য কফি নিয়ে আসবো? মতলব কি তাই বল।